আসসালামু আলাইকুম। আজ ৩রা অক্টোবর ২০২৫ শুক্রবার। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি জাহিরুল ইসলাম টুটুল। শুরুতেই সংবাদ শিরোনাম। ফ্লোটিলা আটক করায় পাল্টা চ্যালেঞ্জ দিল এফএফসি। ফ্লোটিলা আক্রান্ত হওয়ায় বিশ্বব্যাপী নিন্দার ঝড়। পার্বত্য চট্টগ্রামে ৪০০ সেনা সদস্য নিহত। এবার বিস্তারিত। শুরুতেই গাজাগামী ফ্লোটিলা জাহাজের বহরের খবর। ইসরায়েলি অবরোধে বিপর্যস্ত গাজা উপত্যকার জন্য আবারও সমুদ্র পথে ত্রাণ পাঠাচ্ছে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর জোট ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন এফএফসি। এক বিবৃতিতে নতুন এই অভিযানের ঘোষণা দিয়েছে জোটটি। এফএফসি জানায়, ইতালি ও ফ্রান্সের পতাকাবাহী দুটি জাহাজ ইতোমধ্যেই গাজার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে। গত ২৫ সেপ্টেম্বর ইতালির ওতরান্তো বন্দর থেকে প্রথম যাত্রা শুরু হয়। পরে ৩০ সেপ্টেম্বর আরও ৯টি নৌযান বহরে যোগ দেয়। সব মিলিয়ে ১১টি জাহাজে প্রায় ১০০ জন স্বেচ্ছাসেবী ও ক্রু রয়েছেন। তারা শিগগিরই একত্র হয়ে একটি ঐক্যবদ্ধ বহর হিসেবে গাজার দিকে অগ্রসর হবেন। ২০০৮ সালে প্রতিষ্ঠিত ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের সদস্য সংগঠনগুলোর মধ্যে রয়েছে ফ্রিডম ফ্লোটিলা ফাউন্ডেশন, গ্লোবাল মুভমেন্ট টু গাজা, মাগরিব সুমুদ ফ্লোটিলা, সুমুদ নুসান্তারা। এর আগে চলতি বছরের আগস্টে এই জোট গ্লোবাল সুমুদ ফ্লোটিলা নামে একটি বৃহৎ ত্রাণ মিশন পরিচালনা করে। সেই অভিযানে যুক্ত হন সুইডিশ পরিবেশ কর্মী গ্রেটা থুনবার্গ, দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলার নাতি মান্ডেলা ম্যান্ডেলা এবং ৪৪টি দেশের প্রায় ৫০০ জন পার্লামেন্ট সদস্য, আইনজীবী, অধিকার কর্মী ও স্বেচ্ছাসেবী। সেই বহরটি ৩১ আগস্ট স্পেন থেকে যাত্রা শুরু করলেও গাজার জলসীমায় পৌঁছাতেই ইসরায়েলি নৌবাহিনী একটি ছাড়া সব নৌযান আটকে দেয়। আরোহীদের জোরপূর্বক ইসরায়েলের বন্দরে নিয়ে যাওয়া হয়, যার প্রতিবাদে বিশ্বব্যাপী তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। তবে নেতানিয়াহুর সরকার সমালোচনাকে উপেক্ষা করে অবরোধ আগের মতোই জারি রাখে। এমন পরিস্থিতিতে ফের যাত্রা শুরু করল ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন। নতুন এই উদ্যোগ আন্তর্জাতিক মহলে নতুন করে মানবিক আলোচনার জন্ম দিয়েছে। গাজার উদ্দেশ্যে যাওয়া সুমুদ ফ্লোটিলা আটক ও শতাধিক অধিকার কর্মী গ্রেপ্তারের ঘটনায় বিশ্বজুড়ে তীব্র প্রতিবাদ ছড়িয়ে পড়েছে। স্পেন থেকে ইতালি, লন্ডন থেকে ওয়াশিংটন, বিভিন্ন শহরে হাজারো মানুষ রাস্তায় নেমে ফিলিস্তিনের প্রতি সংহতি জানাচ্ছে এবং আটক কর্মীদের মুক্তির দাবি তুলছে। ইসরায়েলি বাহিনী ১ থেকে ২ অক্টোবরের মধ্যে গাজা উপকূলের কাছাকাছি আন্তর্জাতিক জলসীমায় ফ্লোটিলার বেশ কয়েকটি নৌযান আটকে দেয়। অন্তত ২৫০ জনকে আশদোদ বন্দরে নিয়ে যাওয়া হয়েছে, যাদের মধ্যে সুইডিশ জলবায়ু আন্দোলনকারী গ্রেটা থুনবার্গও রয়েছেন। স্পেনে হাজারো শিক্ষার্থী ফিলিস্তিনি পতাকা হাতে নিয়ে বিক্ষোভ করেন এবং ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থগিতের আহ্বান জানান। ইতালির রোম, মিলান, নেপলস, তুরিন ও জেনোয়া শহরে একই দাবিতে গণসমাবেশ হয়। দেশটির শ্রমিক ইউনিয়নগুলো শুক্রবার সারা দেশে ধর্মঘটের ডাক দিয়েছে। লন্ডনে সংসদ ভবন থেকে ডাউনিং স্ট্রিট পর্যন্ত বিক্ষোভ মিছিল হয়েছে। অংশগ্রহণকারীরা ইসরায়েলি হামলায় নিহত শিশুদের ছবি বহন করে অবরোধ প্রত্যাহারের দাবি জানান। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে সমাবেশে কর্মীরা ফ্লোটিলায় থাকা মার্কিন নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি করেন। তাদের মধ্যে ৫ জন সাবেক সেনা ও এক ন্যাশনাল গার্ড সদস্য আছেন। অধিকৃত পশ্চিম তীরের রামাল্লাতেও বিক্ষোভ হয়েছে। শহরের কেন্দ্র দিয়ে মিছিল করে ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানোর অঙ্গীকার জানায় স্থানীয়রা। গাজা অবরোধ ভাঙতে আন্তর্জাতিক প্রচেষ্টার সমন্বয়কারী সংগঠন ইন্টারন্যাশনাল কমিটি টু ব্রেক দ্য সিজ এর প্রধান জাহির বেরওয়াই শাফাক নিউজকে বলেন, বিশ্বব্যাপী এসব বিক্ষোভ ইসরায়েলি অবরোধের বিরুদ্ধে গণভোটের সমান। তিনি জানান, গাজার উদ্দেশ্যে আরেকটি ফ্লোটিলা যাত্রা করছে, যা ধারাবাহিক ফ্রিডম ওয়েভস কর্মসূচির অংশ। গাজার উদ্দেশ্যে যাওয়া আন্তর্জাতিক সাহায্য বহরের শেষ নৌযান ম্যারিনেটও আটক করেছে ইসরায়েলি কমান্ডোরা। খবর আল জাজিরার। শুক্রবার সকালে গাজার উপকূলে এই নৌযানে উঠে পড়ে ইসরায়েলি সেনারা। সরাসরি সম্প্রচারিত এক ভিডিওতে দেখা যায়, জোরপূর্বক নৌযানটিতে প্রবেশ করে কর্মীদের আটক করছে তারা। এই বহরটি গাজায় মানবিক সাহায্য পৌঁছানোর উদ্দেশ্যে যাত্রা করেছিল। ৪০টিরও বেশি নৌযান নিয়ে যাত্রা করা বহরে শত শত আন্তর্জাতিক কর্মী অংশ নিয়েছিলেন, যারা ইসরায়েলের অবরোধ ভাঙতে চেয়েছিলেন।
ইসরায়েল বলছে গাজার দিকে যাওয়া এসব নৌযান অবরোধ ভঙ্গের চেষ্টা করছে, অন্যদিকে কর্মীরা এটিকে মানবিক উদ্যোগ হিসেবে দাবি করছেন। ইসরায়েল শুরু থেকেই ঘোষণা দিয়েছিল তারা ফ্লোটিলা থামাবে। তাদের দাবি এসব জাহাজ বৈধ নৌ অবরোধ ভাঙার চেষ্টা করছে। তবে আন্তর্জাতিক আইন অনুসারে মানবিক সহায়তা পৌঁছানো বাধা দেওয়া যায় না। এদিকে গ্রিস সহ বিশ্বের বিভিন্ন দেশে হাজারো মানুষ ফ্লোটিলা আটকানোর প্রতিবাদে বিক্ষোভ করছে। গাজায় ইসরায়েলি হামলায় বহু মানুষ নিহত হওয়ার প্রেক্ষাপটে এই বিক্ষোভ আরও জোরদার হয়েছে। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা অভিমুখী ত্রাণবাহী নৌযানের বহর আটকের ঘটনাকে ইসরায়েলের জলদস্যুর কাজ বলে অভিহিত করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। নিজের রাজনৈতিক দল একে পার্টির সমাবেশে বক্তৃতা দেওয়ার সময় এই মন্তব্য করেছেন তিনি। এরদোয়ান বলেছেন, আন্তর্জাতিক জলসীমায় ইসরায়েলের এই ধরনের পদক্ষেপ প্রমাণ করে গণহত্যাকারীরা গাজায় নিজেদের অপরাধ ঢাকার জন্য উন্মাদ হয়ে গেছে। তিনি বলেন, গণহত্যাকারী নেতানিয়াহুর সরকার শান্তি প্রতিষ্ঠার সামান্যতম সম্ভাবনাও সহ্য করতে পারছে না। তুরস্কের এই প্রেসিডেন্ট বলেন, গ্লোবাল সুমুদ ফ্লোটিলা আবারও বিশ্বকে গাজার নৃশংসতা ও ইসরায়েলের হত্যাকারীর চেহারা তুলে ধরেছে। আমরা আমাদের ফিলিস্তিনি ভাইবোনদের ছেড়ে যাব না। যুদ্ধবিরতি ও শান্তি প্রতিষ্ঠায় আমরা সর্বশক্তি দিয়ে কাজ করব। প্রায় ৪৫টি জাহাজ নিয়ে গঠিত গ্লোবাল সুমুদ ফ্লোটিলা নৌবহর গত মাসে স্পেন থেকে গাজার উদ্দেশ্যে যাত্রা শুরু করে। এতে বিশ্বের বিভিন্ন দেশের ফিলিস্তিনপন্থী রাজনীতিবিদ ও মানবাধিকার কর্মীরা রয়েছেন। তাদের মধ্যে সুইডিশ জলবায়ু আন্দোলন কর্মী গ্রেটা থুনবার্গও আছেন। ফিলিস্তিনি ভূখণ্ডের ওপর ইসরায়েলের আরোপিত অবরোধ ভাঙাই ছিল এই নৌবহরের অন্যতম প্রধান লক্ষ্য। গাজা উপত্যকায় ইসরায়েলি যুদ্ধে ইতোমধ্যে দুর্ভিক্ষ শুরু হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। বুধবার থেকেই ইসরায়েলি নৌবাহিনী ফ্লোটিলার বহরে থাকা নৌযান আটক করতে শুরু করে। বিশ্বের বিভিন্ন দেশের শত শত মানবাধিকার কর্মী, রাজনীতিক ও সাংবাদিকদের বহনকারী গাজা অভিমুখী ফ্লোটিলার ৪৫টি জাহাজের প্রায় সবগুলোই আটক করেছে ইসরায়েলি বাহিনী। এই মানবাধিকার কর্মীরা ইসরায়েলের আরোপিত গাজার সামুদ্রিক অবরোধ ভাঙার চেষ্টা করছিলেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া বিবৃতিতে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, হামাস সুমুদ জাহাজের যাত্রীদের নিরাপদে ইসরায়েলে নিয়ে আসা হচ্ছে। তাদের ইউরোপে পাঠানোর প্রক্রিয়া শুরু হবে। যাত্রীরা সুস্থ ও নিরাপদ আছেন। এক্স পোস্টে থুনবার্গ ও অন্যান্য কর্মীদের ছবিও প্রকাশ করেছে ইসরায়েল। গাজার উদ্দেশ্যে যাওয়া মানবিক সহায়তাকারী নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলা আটকের ঘটনায় ইসরায়েলি দখলদার বাহিনীর তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার। একই সঙ্গে আন্তর্জাতিক জলসীমায় জাহাজ আটকের ঘটনা আইনের মারাত্মক লঙ্ঘন বলে আখ্যা দিয়েছে ঢাকা। শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই নিন্দা জানানো হয়। অবিলম্বে ইসরায়েলকে নিঃশর্তভাবে আটক সব মানবিক সহায়তা কর্মী ও অ্যাক্টিভিস্টদের মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ। এছাড়া তাদের নিরাপত্তা নিশ্চিত করার কথাও বলা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় আরও বলছে, অবৈধ দখলদারিত্বের অবসান, আন্তর্জাতিক মানবিক আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়া এবং গাজা উপত্যকায় অবিলম্বে গণহত্যা বন্ধ ও মানবিক অবরোধ তুলে নিতে ইসরায়েলকে আহ্বান জানিয়েছে বাংলাদেশ। এবার দেশের খবর। রিটায়ার্ড আর্মড ফোর্সেস অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন রাবা চেয়ারম্যান কর্নেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ আব্দুল হক প্রথম সারির একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, খাগড়াছড়িতে সাম্প্রতিক সহিংসতার নেপথ্যে রয়েছে আন্তর্জাতিক তৎপরতা। কথিত ধর্ষণ সংক্রান্ত অভিযোগকে বড় করে তোলার সূত্র ধরে সশস্ত্র সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফ ও তার অঙ্গ সংগঠনগুলি স্থানীয় মানুষদের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ চালিয়ে এবং সেনাবাহিনীর সদস্যদের লক্ষ্য করে গুলি ছুড়ে ব্যাপক অস্থিতিশীলতা সৃষ্টি করেছে, যার মাঝে ৩ জন নিহত এবং অনেকে আহত হয়েছেন বলে তিনি জানিয়েছেন। কর্নেল হকের দাবি, ইউপিডিএফ এর এই কার্যক্রমের পেছনে রয়েছে সীমান্ত পারের কিছু শক্তির ইন্ধন ও সহায়তা। তার কথায়, সশস্ত্র গোষ্ঠীগুলো পার্বত্যাঞ্চলে চাঁদাবাজি, জোরপূর্বক সম্পত্তি দখল এবং অপহরণ সহ বিভিন্ন অবৈধ কাজে জড়িত। এসব কর্মকাণ্ড অব্যাহত থাকায় পাহাড়ীয় জীববৈচিত্র্য ও স্থানীয় জনগণের জীবনযাত্রা বিপন্ন হচ্ছে। তিনি আরো বলেন, পার্বত্যাঞ্চলের অস্থিতিশীলতা কৌশলে বৃদ্ধি করে দীর্ঘমেয়াদী ভূ রাজনৈতিক ফল আঁকার চেষ্টা হতে পারে। রাবা চেয়ারম্যান সরকার এবং প্রশাসনকে কঠোর ভূমিকা নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, শুধুমাত্র সৈন্য মোতায়েন করলেই সমস্যার সমাধান হবে না। অঞ্চলের টেকসই শান্তি ও বিকাশের জন্য সিভিল প্রশাসন, অর্থনৈতিক উন্নয়ন ও সামাজিক সমন্বয়ের প্রয়োজনীয়তা অপরিহার্য। তিনি স্থানীয় জনগণের মৌলিক অধিকার, শিক্ষা, স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করা না হলে বিচ্ছিন্নতাবাদী মনস্তত্ত্বের জোর বাড়তে থাকবে বলে সতর্ক করেছেন। কর্নেল হক সামরিক বাহিনীর ভূমিকা ও তদারকির প্রশংসা করলেও আহত ও নিহত সশস্ত্র বাহিনী
সদস্য ও তাদের পরিবারগুলোর প্রতি রাষ্ট্রীয় সহায়তার ঘাটতি তুলে ধরেছেন। তিনি জানিয়েছেন, দীর্ঘকালীন ত্যাগ ও সংগ্রামে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের পর্যাপ্ত সহায়তা এবং সম্মান প্রদানের দাবি অপরিহার্য। তিনি বলেন, খাগড়াছড়ি ব্রিগেড কমান্ডার হাসান খুব সুন্দরভাবে সিচুয়েশন ট্যাকেল করেছে। মনে হয়েছে এটা তারই সম্পত্তি, তাকে ছাড়া আর কারো দায়িত্ব নেই। আজকে সেনাবাহিনী এত কিছু করছে, কেউ অ্যাপ্রিসিয়েট করে না। 400 লোক শহীদ হয়েছেন সেনাবাহিনীর সদস্য, অফিসার, জেসিও, সৈনিক। কেউ খবর রাখে? তাদের ফ্যামিলির খবর রাখে? হ্যাঁ, যারা দেশ রক্ষা করছে। আপনি তো এই আন্দোলনে আহত নিহতদের বাড়ি বাড়ি গিয়ে সাহায্য করছেন। এই 400 সৈনিকের তাদের পরিবার হয়তো শেষই হয়ে গেছে। 400 সদস্যের এই দেশ কি খবর রেখেছে? ইন্ডিয়াতে দেখেন কিভাবে তারা সম্মানিত করে, তারা কতটুকু উপরে রাখে তাদের সেনাবাহিনীকে। আমরা কি পেরেছি সেটা? খালি সেনাবাহিনীর বিরুদ্ধে বিষোদগার। জাতীয় ঐকমত্য কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়িত হবে, এখানে আইনগত কোনো বাধা নেই বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। শুক্রবার সকালে ঝিনাইদহ জোহান ড্রিম ভ্যালি পার্কের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। এ সময় অ্যাটর্নি জেনারেল বলেন, আওয়ামী লীগের শাসন আমলে প্রশাসনে যারা বড় ধরনের অপরাধের সঙ্গে জড়িত না, তারা দেশের জন্য, রাষ্ট্রের জন্য চাকরি করবেন, তবে সরকার তাদের অপরাধ বিবেচনায় সিদ্ধান্ত নেবেন। তিনি বলেন, আওয়ামী লীগের শাসন আমলে আমাদের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে দেওয়া হয়েছে। বর্তমান প্রশাসন দিয়ে নিরপেক্ষ নির্বাচন সম্ভব কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে অ্যাটর্নি জেনারেল বলেন, নির্বাচন কমিশন এ বিষয়ে সজাগ আছে। তারাই নির্বাচন সামনে রেখে নিরপেক্ষ প্রশাসন গড়ে তুলবেন। তিনি আরো বলেন, বাংলাদেশের মানুষ যখনই কোনো ফ্যাসিস্ট দ্বারা নিজেকে নিরাপত্তাহীন মনে করেন, তখনই তারা রাষ্ট্রের কাঠামো বদলে দেয়। তারা প্রতিবাদ করেন, দেশের জন্য জীবন বিলিয়ে দেন। অনুষ্ঠান শেষে বিকালে ঝিনাইদহের পেশাজীবী, ব্যবসায়ী ও শিক্ষাবিদদের নিয়ে উন্নয়ন ভাবনা প্রেক্ষিত ঝিনাইদহ শীর্ষক এক সেমিনারের আয়োজন করা হয়। জাতীয় নাগরিক পার্টিকে শাপলা প্রতীক দেওয়া হলে কোনো মামলা না করার ঘোষণা দিয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই তথ্য জানান। ফেসবুক পোস্টে তিনি লেখেন, শাপলা প্রতীক যদি তাদের দিয়ে দেয়, কোনো মামলা করব না। মাহমুদুর রহমান মান্না, সভাপতি, নাগরিক ঐক্য। ফেসবুক পোস্টের কমেন্টে মান্না আরও লেখেন, আমাকে যদি জাতীয় প্রতীকের কারণে শাপলা না দেওয়া হয়, তাহলে নির্বাচন কমিশন আর কাউকে দিতে পারবে না। এনসিপি আমার কাছে এসেছিল, যারা জুলাই অভ্যুত্থান করেছে তাদের বয়সের কারণে, অভিজ্ঞতার কারণে বিবেচনা করে এবং শেখ হাসিনার ফ্যাসিবাদ উৎখাতের কথা বিবেচনা করে আমি তাদের প্রতি দরদি। শাপলা প্রতীক যদি তাদের দিয়ে দেয়, আমি একটা অঙ্গীকার করতে পারি, আমি কোনো মামলা করব না। এবার খুব জরুরি 1 মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মোমিনের বাড়ি। খুব জরুরি 1 মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। কাউকে কখনো জোর করবেন না। এই ধরুন, আমরা যখন বাজারে যাই, আমাদের কাছে কোনো কিছু বিক্রি করার জন্য বিক্রেতারা কিন্তু অনেক জোর জবরদস্তি করে। ব্যক্তিগত জীবনে আপনি কাউকে অনুরোধ করতে পারেন, তাকে বোঝাতে পারেন, কিন্তু জোর জবরদস্তির পর্যায়ে যাবেন না। একটা কাজের ক্ষেত্রে আপনি কারো সহায়তা চাইতে গিয়ে জোর করবেন না। কাউকে সুপথে ফেরাতে গিয়ে জোর করবেন না, কারণ জোর করলে হিতে বিপরীত হয়। বরং আপনি বোঝার জন্য সময় দিন। সেই ব্যক্তি যেন উপলব্ধি করেই সঠিক পথে ফিরে আসে বা আপনার পাশে দাঁড়ায় বা আপনাকে অনুভব করে, সেই সুযোগটি দেওয়া উচিত। সেই জন্যে জীবন থেকে জোরাজোরি, জোর জবরদস্তি এই শব্দগুলো আজ থেকে ফেলে দিন। ভালো থাকুন, শুভেচ্ছা নিরন্তর। দর্শক, এবার দেশের বাইরের খবর। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় প্রায় 2 বছর ধরে চলা ইসরায়েলের যুদ্ধ থামাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবে হামাস শিগগিরই জবাব দেবে বলে জানিয়েছে সংগঠনটির একজন কর্মকর্তা। হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য মোহাম্মদ নাজ্জাল জানিয়েছেন, গাজায় ইসরায়েলের যুদ্ধ বন্ধের লক্ষ্যে ট্রাম্পের পরিকল্পনা নিয়ে আলোচনা করছে হামাস এবং শিগগিরই এই প্রস্তাবের বিষয়ে তাদের অবস্থান ঘোষণা করা হবে। নাজ্জাল বলেন, ফিলিস্তিনি প্রতিরোধের প্রতিনিধি হিসেবে জনগণের স্বার্থ রক্ষা করে এমনভাবে নিজেদের মতামত প্রকাশের অধিকার হামাসের আছে। সময় আমাদের ঘাড়ে চেপে বসা তলোয়ার, এমন যুক্তিতে আমরা কাজ করছি না। গত সপ্তাহে হোয়াইট হাউস 20 দফার একটি নথি প্রকাশ করেছে। এতে তাৎক্ষণিক যুদ্ধবিরতি, ইসরায়েলে আটক ফিলিস্তিনি রাজনৈতিক বন্দীদের সাথে হামাসের হাতে আটক ইসরায়েলি পণবন্দীদের বিনিময়, গাজা থেকে ইসরায়েলি বাহিনীর পর্যায়ক্রমে প্রত্যাহার, হামাসের নিরস্ত্রীকরণ এবং একটি আন্তর্জাতিক সংস্থার নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের আহ্বান জানানো হয়েছে।
ট্রাম্প মঙ্গলবার হামাসকে এই পরিকল্পনায় সম্মত হওয়ার জন্য 3 থেকে 4 দিন সময় দেন। ফিলিস্তিনিরা যুদ্ধের অবসান চাইলেও অনেকেই মনে করছেন এই পরিকল্পনাটি ইসরায়েলের পক্ষেই প্রস্তুত করা হয়েছে। পূর্ববর্তী আলোচনাগুলোয় হামাস দুর্ভিক্ষ পীড়িত উপত্যকা থেকে ইসরায়েলি বাহিনীর সম্পূর্ণ প্রত্যাহারের উপর জোর দিয়ে বলেছিল তারা স্থায়ী যুদ্ধবিরতি চাইছে, যাতে বাস্তুচ্যুত পরিবারগুলো তাদের বাড়িতে ফিরে যেতে পারে, বিশেষ করে গাজার উত্তরে। সেখানে ইসরায়েলি বাহিনী সামরিক আগ্রাসন বাড়িয়েছে। এদিকে বৃহস্পতিবার মিশরের পররাষ্ট্রমন্ত্রী জানান, হামাসকে ট্রাম্পের প্রস্তাব মেনে নিতে রাজি করানোর জন্য তার দেশ কাতার ও তুরস্কের সাথে কাজ করছে। দর্শক, শেষ করছি চেঞ্জ টিভির প্রতিদিনের গল্প অনুষ্ঠান। changetv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন। শুভেচ্ছা নিরন্তর।